ভুতুড়ে প্রাসাদের রহস্য। অন্ধকার রাতের শুরু। ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ছিল একটি পুরনো পরিত্যক্ত প্রাসাদ। গ্রামের লোকেরা বলতো বহু বছর আগে এটি রানা সাহেব ছিল। এই রানা সাহেবের অধীনে ছিল এই বাড়িটি। কিন্তু এক রাতে পুরো প্রাসাদে ভয়াবহ আগুন ধরে এবং তারপর থেকে সেখানে কেউ আর থাকতে পারেনি। যে গিয়েছে ফিরে আসেনি, আর ফিরলেও পাগলের মতো আচরণ করেছে। এই কাহিনী শুনে গ্রামের 4 তরুণ অজয়, রোহিত, নেহাত এবং সিন্নি রোমাঞ্চিত হয়ে পড়ল। তারা ঠিক করলো নিজের চোখে প্রাসাদটা দেখে আসবে। সব বাজে কথা, ভূত টুত কিছুই নেই। অজয় হেসে বলল, তাহলে যারা গেছে তারা ফিরে আসে না কেন? সিম্মি ভয়ে ভয়ে বলল, চলো নিজেরাই দেখে আসি। রোহিত বলল, তার কণ্ঠে উত্তেজনা। গ্রামের পথ ধরে সেই রাস্তা দিয়ে তারা চলে গেল। রাতের অন্ধকারে তারা টর্চ আর দড়ি নিয়ে প্রাসাদের সামনে হাজির হলো। বিশাল দরজাটা ভাঙ্গা ছিল, আর বাতাসের ঝাপটায় সেটা আস্তে আস্তে নড়ছিল। আমরা কি সত্যি ভিতরে যাচ্ছি? নেহা ফিস ফিস করে বলল, এখন যখন এসেছি তখন তো যেতেই হবে। অজয় বলল। দরজা ঠেলে ভিতরে ঢুকলো তারা। ভিতরে চরম অন্ধকার। দেয়ালে বিশাল বিশাল দাগ, যেন কেউ লম্বা নখ দিয়ে আঁচড় কেটেছে। বাতাস ভারী, যেন অতীতের কান্না আজও প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ দরজাটা প্রবল শব্দে বন্ধ হয়ে গেল। এবার চলে এলো এক অদ্ভুত ছায়া। 4 জন আতঙ্কে একে অপরকে আঁকড়ে ধরল। নেহা টর্চ জ্বালাতেই দেখা গেল সিঁড়ির উপরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। কে 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 তুমি? রোহিত ভয়ে জিজ্ঞেস করলো। কেউ উত্তর দিল না। শুধু ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। দৌড়াও, সিম্মি চিৎকার করলো, কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাস ঘর ভর্তি হয়ে গেল। আর দেয়ালে টাঙ্গানো পুরনো ছবিগুলোর মুখ বিকৃত হতে লাগলো। অজয় কাঁপতে কাঁপতে বলল, আমাদের গা ছমছম করছে, কিন্তু এটা হয়তো আমাদের কল্পনা হতে পারে। ঠিক তখন এই পাশের ঘর থেকে শোনা গেল কারো চাপা কান্নার শব্দ। 4 জন আস্তে আস্তে শব্দের উৎসের দিকে এগিয়ে যেতে লাগলো। ওটা একটা পুরনো ঘর। দেয়ালে লাল দাগ, যেন কারো রক্ত লেগে গেছে। এখানে থাকা ঠিক হবে না, নেহা ফিস ফিস করে বলল। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক সাদা শাড়ি পরা মহিলা তাদের দিকে তাকিয়ে থাকলো। তার চুল এলোমেলো, চোখ সম্পূর্ণ কালো, আর মুখশ্রী একেবারে অনুভূতিহীন। তোমরা এখানে কেন এসেছো? সেই নারীর কণ্ঠস্বর গম্ভীর ও শীতল। 4 জনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমরা ভুল করেছি, দয়া করে আমাদের যেতে দিন, রোহিত কাঁপতে কাঁপতে বলল। সেই মূর্তিটি এবার বর্ণ বজ্র কণ্ঠে নিয়ে, এখন আর তোমরা ফিরতে পারবে না। আর সেই মুহূর্তেই হাওয়ার মতো সেটা মিলিয়ে গেল। 4 জন বুঝতে পারল এটা শুধু গল্প নয়, এটা বাস্তব। তখনই তাদের চোখে পড়ল একটি পুরনো বই, যাতে লেখা ছিল, এই প্রাসাদ রানা সাহেবের মেয়ে রাগিনীর আত্মা দ্বারা অভিশপ্ত। রাগিনীর বিয়ে জোর করে এক নৃশংস রাজার সাথে ঠিক করা হয়েছিল, কিন্তু রাজি না হওয়ায় তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তার আত্মা প্রতিশোধের জন্য এখানে আটকে আছে। এখান থেকে আমাদের বেরোতেই হবে, বলল অজয়। কিন্তু দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল।
আর দেয়ালের ভাগ থেকে রক্ত ছুঁয়ে পড়তে লাগলো। চারজন প্রাণপণে দরজা ঠেলল সেটা, কিন্তু একটুও নড়ল না। ঠিক তখনই রাগিনী হিংসিতলা হাসি ঘরের ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। তোমরা এখানেই থাকবে। নেহার হঠাৎ মনে পড়ল বইতে লেখা ছিল যে রাগিনীর পোড়া ছবি পুড়িয়ে ফেললে সে মুক্তি পাবে। তারা শেষ শক্তিটুকু জড়ো করে প্রাসাদের গভীরতম কক্ষে প্রবেশ করল, আর সেখানে রাগিনীর অর্ধদগ্ধ একটি ছবি তারা খুঁজে পেল। তারা দ্রুত সেই ছবিটা আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদ কাঁপতে লাগলো, আর এক কালো ছায়া ভয়ঙ্কর আর্তনাদ করে উড়ে গেল। দরজাটাও খুলে গেল। চারজন ছুটে বাইরে এলো, দেখলো প্রাসাদ ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে। এটা সত্যি ছিল। রতীশ দীর্ঘশ্বাস বন্ধ করে করিল, আমাদের আর কখনো এমন জায়গায় যাওয়া উচিত নয়, অজয় বলল ক্লান্ত স্বরে। তারা গ্রামে ফিরে এলো, কিন্তু পরদিন ক্যামেরার ছবি দেখতে গিয়ে সবাই থমকে গেল। একটি ঝাপসা অবয়ব, সাদা শাড়ি পরা, কালো চোখ, প্রতিশোধের আগুনে ঝুলছে। ক্যামেরার মধ্যে স্পষ্ট খারাপ কেন্দ্র। তা বিশেষ আদি নতুন কোনো অভিশাপ শুরু হতে চলেছে।